প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি। আমরা আগেও বলেছিলাম যে আমাদের প্রতিটি যে প্রজেক্ট বা রয়েছে সেগুলো আমরা সবগুলো আলোচনা করব, এবং তোমরা অবশ্যই আমাদের কিন্তু জানাবে যে কী কী ধরনের প্রজেক্ট তোমাদের লাগবে। তো সব থেকে আগে দেখে নিই যে আমাদের এই প্রজেক্টের মধ্যে আমাদের কী কী রয়েছে, এবং সেখান থেকে আমরা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেচার স্টাডি। নেচার স্টাডিতে আমাদের কী কী পড়াশোনা করতে হয়, প্রকৃতি পাঠ কীভাবে লিখতে হয় সেটা সব থেকে বড় বিষয়। তাহলে সব থেকে আগে জানতে হবে যে কীভাবে লিখতে হয়, সেই যে ব্যাপারটা আমাদের আগে জানতে হবে। তো দেখো, এটা জানার জন্যে আমরা এখানে সব থেকে আগে চলে যাব ডাউনলোডস, এবং ডাউনলোডসে দেখো আমরা এখানে দুটো করে রেখেছি। এইটা আমরা এখন আলোচনা করব নেচার স্টাডি, ঠিক আছে। এই নেচার স্টাডি আমরা একটু এটাকে বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 100%, 300% রয়েছে, অনেক বড় হয়ে যাচ্ছে জুম লেভেল, ঠিক আছে। আমরা আরেকটু এখানে বড় করে নিতে পারি। ঠিক আছে, এটা একটু ছোট করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 200% করলে কিন্তু আমাদের এটা পুরো চলে আসবে, ঠিক আছে। তো দেখো, এই নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ, এটা আমাদের কী কী লিখতে হয় সেই বিষয়টা একটু জানতে হয়। তাহলে এই যে বিষয়, যে নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ, এটা সম্পর্কে আজকে তোমাদের আমরা জানাবো। 130%, এখানে 150 করে নিতে হবে এটাকে। ঠিক আছে, তাই দেখো এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি, ঠিক আছে। এই প্রকৃতি পাঠ বা নেচার স্টাডিতে কী কী লিখতে হয়, কীভাবে তোমাদের সেটা একটু জানিয়ে দিই। সবথেকে প্রথমে রয়েছে ভূমিকা। প্রকৃতি পাঠ বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ, যেখানে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে হাতে কলমে অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আমাদের এই পৃথিবীর জল, বায়ু, মাটি, আলো, জীবজগৎ, বন্যা, খরা সবই হলো প্রকৃতির অংশ। যে সমস্ত বিষয় মানুষের দ্বারা সৃষ্টি হয়নি, আপন নিয়মে সৃষ্টি হয়ে রক্ষা পাচ্ছে, সেই বিষয়গুলিকেই প্রাকৃতিক বিষয় বলে, এবং এই বিষয়ের পাঠ্যকেই প্রকৃতি পাঠ বলে। প্রকৃতিকে যেমন আমরা বাসস্থান হিসাবে ব্যবহার করি, তেমনি প্রকৃতি থেকে আমরা খাদ্য, বস্ত্র পেয়ে থাকি। তাই প্রকৃতির ভারসাম্য যাতে নষ্ট না হয়, তার জন্য প্রকৃতি পাঠ একান্ত জরুরি বা প্রয়োজন, ঠিক আছে। এরপর আমাদের উদ্দেশ্য বা গুরুত্ব লিখতে হয়। উদ্দেশ্য বা গুরুত্ব: সঠিকভাবে প্রকৃতিকে ব্যবহার করা যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে, 1 নম্বর। 2 নম্বর, যে শিক্ষার্থী তার পুঁথিগত বিদ্যাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করে, জনসচেতনতা বৃদ্ধি পায়, ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়ে বা উদ্যম বাড়ে। আমাদের পদ্ধতি, কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে? ছাত্রছাত্রীরা দলগতভাবে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষক শিক্ষিকার নির্দেশ মতো কাজ করবে। যেমন ছাত্রছাত্রীরা বিষয় নির্বাচন করবে, প্রকৃতির কোন বিষয়ের ওপর পরীক্ষা করা হবে, নমুনা সংগ্রহ করবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, প্রয়োজনে যন্ত্রপাতি নিয়ে নমুনা বিশ্লেষণ করবে এবং তা খাতায় লিপিবদ্ধ করবে, ঠিক আছে। আমরা একটা বিষয় নিয়েছি যে গ্রাম অঞ্চলে নানা ধরনের চাষযোগ্য জমির এবং পতিত জমির মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়, হয়তো অম্লত্ব ক্ষারত্ব নির্ণয় করব, সেই একটা বিষয় নিয়েছি। তাহলে ওখানে কী কী লিখতে হবে সেটা একটু আলোচনা করছি। তোমরা যে কোনো বিষয় নিয়ে করতে পারো, কিন্তু পদ্ধতি একই ধরনের হবে। ভূমিকা: প্রথমে ভূমিকায় কী কী রয়েছে? আমাদের পুঁথিগত বিদ্যাকে হাতে কলমে শেখা ও দেখার মাধ্যমে সেই বিদ্যা যাতে আরও বাস্তবসম্মত সঠিক ব্যবহার হয় এবং এক নতুন বৈজ্ঞানিক কর্মপদ্ধতির স্বাদ পাওয়া যায়, সেই জন্য আমাদের গ্রুপের ছাত্রছাত্রীরা আজকের বিষয় ঠিক করেছি বিভিন্ন প্রকার জমির মাটির পিএইচ নির্ণয় করা। আমরা জানি পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল ফর হাইড্রোজেন। একই ধরনের মাটিতে সব ধরনের চাষ ভালো হয় না, তা আমরা জানি পিএইচের ওপর নির্ভর করেই একই মাটিতে কোন কোন গাছ বেশি বাড়ে, আবার কোনটি কম বাড়ে, তার প্রভাব পড়ে কৃষি ফসলের ওপর, ঠিক আছে। এরপরে আমাদের এই নেক্সট, তাহলে প্রথমে আমাদের কী লিখতে হবে? ভূমিকা। তারপরে আমরা আরেকটা নেক্সট পাতায় চলে যাব, সেটা হচ্ছে নেক্সট পাতায় কী রয়েছে দেখে নিই। ভূমিকা, তারপরে রয়েছে ভূমিকার পরে রয়েছে আমাদের আরেকটি পাতায় চলে যাচ্ছি আমরা, এই পাতায়। তো এখানে দেখো, এখানে আমাদের উদ্দেশ্য বা গুরুত্ব, এটাও কিন্তু আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। আমরা 150% বড় করে নিলাম। তো দেখো, উদ্দেশ্য, এরপরে আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বা গুরুত্ব।
তাহলে দেখো বিভিন্ন প্রকার পিএইচ যুক্ত মাটিতে বিভিন্ন কৃষিজ ফসল ভালো জন্মায়। ফলে চাষ করার আগে পিএইচ এর মান জানা থাকলে আগে থেকে বোঝা যাবে কোন ফসলের জন্য এই মাটি উপযুক্ত। 2 নম্বর হচ্ছে অনেক সময় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে পিএইচ এর মান পরিবর্তন হয়, সেক্ষেত্রে পিএইচ এর আগের মানে আনতে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা যাবে। আর 3 নম্বর হচ্ছে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের বিদ্যাকে হাতে কলমে ব্যবহার করার সুযোগ পাবে, ফলে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়বে। আমাদের কী কী পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা একটু আলোচনা করব। যে আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা 4-5 জন মিলে একটা গ্রুপে ভাগ হয়ে প্রত্যেক গ্রুপ আলাদা আলাদা বিষয়ের ওপর তথ্য লিপিবদ্ধ করেছি। আমাদের বিষয় ছিল বিভিন্ন প্রকার মাটির পিএইচ নির্ণয়। আমরা নিম্নোক্ত পর্যায়ে কাজটি করেছি। তাহলে বিভিন্ন যে পদ্ধতি সেগুলো কিন্তু একটু জানতে হবে। তথ্য সংগ্রহ, বিভিন্ন প্রকার বই ও ইন্টারনেট থেকে কোন কোন চাষের জন্য পিএইচ এর পরিমাণ কত সেগুলি কিন্তু সংগ্রহ করেছি। নমুনা সংগ্রহ, আমরা দলগতভাবে বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন স্থানের মাটি সংগ্রহ করে তাতে লেবেল দিয়েছি এবং তাতে সমস্ত নমুনা মিশে, যাতে সমস্ত নমুনা মিশে না যায়। মাটিগুলিকে গুলিয়ে তাকে ফিল্টার করে টেস্ট টিউবে ভর্তি করেছি এবং লেবেল দিয়েছি। এরপর প্রতিটি টেস্ট টিউব পিএইচ পেপার দিয়ে পিএইচ এর মান নির্ণয় করেছি এবং তা লিপিবদ্ধ করেছি। তাহলে দেখো এখানে আমাদের পিএইচ এর মান ভাবে করা আছে। তাহলে নমুনা কী কী আমরা নিয়েছি সেটা দেখো। পাতিতে জল, ধান চাষের জমি, বিট চাষের জমি, পেঁয়াজ, আলু, শসা, মাশরুম, সূর্যমুখী এবং পুকুরের কাদামাটি। সাধারণ পিএইচের মান 6.5 থেকে 6.8 কিন্তু হওয়া প্রয়োজন আছে। আর ধান চাষের যে জমি তার পিএইচ কিন্তু 6.5 থেকে 7.5 হওয়া প্রয়োজন। বিট চাষের জমি 5.6 থেকে 6.6 হওয়া প্রয়োজন রয়েছে। পেঁয়াজ 6.2 থেকে 6.8 এর মধ্যে, আলু হচ্ছে 5.8 থেকে 6.5, শসা 5 থেকে 6, মাশরুম 7 থেকে 8, সূর্যমুখী 6 থেকে 7 এবং পুকুরের কাদামাটি 5.5 থেকে 6.5 ছিল। প্রাপ্ত পিএইচ এর মান, আমরা পিএইচ ভ্যালু বার করব এবং তারপর এখানে লিখব যে পাতিতে জলের আমরা কত পেয়েছি, ধান চাষের জমি কত পেয়েছি, এটা এর সঙ্গে মিলছে কিনা, সেটা কিন্তু এর মধ্যে রয়েছে কিনা। আমরা জানি যে এই 7 যে পিএইচ ভ্যালু, তার যদি এই যে 7 পিএইচ ভ্যালু, তাহলে এখানে আমরা জানি অ্যাসিডিক বা অ্যালকালাইন হয়। তথ্য বিশ্লেষণ, এই বিষয় সম্পর্কে পিএইচ এর মান লেখার পরে আমরা দেখো এখানে ছবি একটা দেওয়া আছে, উপযুক্ত পরিমাণে পিএইচ যুক্ত মাটিতে ফসলের উত্তম বৃদ্ধি। তাহলে দেখো উত্তম বৃদ্ধি, আমাদের পিএইচের ভ্যালুর মান যদি জানা থাকে তাহলে কোন জমিতে কী ধরনের পিএইচ ভ্যালু থাকলে তার চাষ কেমন হবে সেটা কিন্তু আমরা এই পরীক্ষার সাহায্যে জানতে পারবো। শেষে আমাদের দেখতে হবে তথ্য বিশ্লেষণ। দেখা যাচ্ছে যে সমস্ত কৃষিজ ফসলের জমির মাটি তাদের পরিমিত পিএইচে আছে এবং এই সমস্ত জমির মাটিতে গাছের পুষ্টি বেশি বা ভালো হয়েছে, কিন্তু অন্য সমস্ত ক্ষেত্রে ততটা ভালো হয়নি। সিদ্ধান্ত কি, আমাদের যে সমস্ত মাটিতে পিএইচ এর মান উপযুক্ত পরিমাণে আছে সেই সমস্ত মাটিতে জমির ফসলের উত্তম বৃদ্ধি হয়েছে। যদি চাষি তার জমি চাষের আগে মাটি পরীক্ষা করে চাষ করতো তবে বেশি ফসল ফলাতে পারতো। তাহলে দেখো এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে যে কোন জমির জন্য কতটা পিএইচ ভ্যালু লাগে, কোন চাষযোগ্য নমুনার জন্য। যেমন ধানের জন্য, ধান চাষের যে জমি সেটা আমাদের 6.5 থেকে 7.5 এর মধ্যে পিএইচ যদি মান ভালো হয় তাহলে সব থেকে ভালো ধান চাষ হবে। তাহলে আমরা যদি আগেই মাটি পরীক্ষা করে পিএইচ এর মান নির্ণয় করে রাখি তাহলে কিন্তু কোন জমিতে কী ধরনের ফসল হবে, ভালো হবে, সেটা কিন্তু আমাকে আলোচনা করতে পারবো, রাইট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং দেখো তোমাদের আমরা আগেও বলেছিলাম যে এই প্রতিটা নমুনা বা প্রতিটা প্রজেক্ট কিন্তু আমরা তোমাদের করে দেখাবো। এইভাবে তোমরা কিন্তু খাতায় কিন্তু লিখে নেবে এবং যেখানে সমস্যা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। Thank you everybody for watching this video.